হঠাৎ করে এই বিষয়টা অনেক বেশি বেড়ে গেছে, এটার কারণ কি মনে করছেন? এটা হচ্ছে এক ধরনের সহজ কথায় হচ্ছে প্রেশার ট্যাকটিক্স, চাপ প্রয়োগের কৌশল। আপনি পশ্চিমবঙ্গে কি ক্ষমতার পরিবর্তন হলো সেটার থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে কৌশলগত কতগুলো বিষয় জড়িয়ে গেছে। ভারত বাংলাদেশকে নিয়ে 24 সালের আন্দোলনের পর থেকেই বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে পড়েছে। এটা তাদের বিভিন্ন কথাবার্তা, নেতাদের কথায়, তাদের মিডিয়ার কথায় আমরা দেখতে পাই। বাংলাদেশ এই প্রথমবারের মতো অনেক দিন পর তার স্বতন্ত্র যে কূটনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি বা প্রতিরক্ষা নীতি, এই সমস্ত জিনিস নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেবল তো একটা সরকার মাস 3-4 হচ্ছে এসছে, পুরোটা না হলেও তারা চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ আবার তিস্তা প্রকল্প শুরু করার চেষ্টা করছে, যেটা নিয়ে ভারতের একটা মাথা ব্যথা ছিল। পদ্মা ব্যারেজ তৈরি করার চেষ্টা করছে। আপনার মাল্টিরোল ফাইটার জেট আনার চেষ্টা করছে বন্ধু রাষ্ট্রগুলোর থেকে। ধরেন চীন বা পাকিস্তান বা ইউরোফাইটার আনার চেষ্টা করছে এবং তুরস্কের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করছে। আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য, নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার বিষয়গুলো সামনে আসা। আপনি হয়তো লক্ষ্য করবেন যে দেশ বিক্রি হয়ে গেল বলে বাংলাদেশে একটা রব উঠেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছু মানেই দেশটা বিক্রি হয়ে গেল, এরকম একটি ধারণা আমাদের দেশে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কিন্তু সামরিক চুক্তি আছে, আকসা এবং জিসুবিয়া। পাকিস্তানের সাথেও আছে, বাংলাদেশের সাথে তারা এটা করতে দিতে চায় না। আমরা যখনই এই নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলাপ করি বা এগুলো নিয়ে এগোতে চাই, বিভিন্ন জায়গা থেকে তখন চাপ প্রয়োগ করা হয়। তো এখন হচ্ছে কি, ভারত দীর্ঘদিন পর দেখছে যে বাংলাদেশে তাদের যে ভূকৌশলগত স্বার্থটা, তাদের যে মানে সম্পূরক যে আপনার প্রতিরক্ষা নীতিটা চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের উপরে, আমাদের ডিপ্লোমেসি বা পররাষ্ট্রনীতিকে তাদের পররাষ্ট্রনীতির পরিপূরক বানিয়ে ফেলেছিল অনেকটা। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবেন। যেমন তারা যেভাবে ম্যানুভার করত, তাদের পররাষ্ট্রনীতি যেভাবে ম্যানুভার করত, ঠিক আমরা বাংলাদেশ কিন্তু এর আগে ঠিক সেভাবে ম্যানুভার করতাম বিভিন্ন ক্ষেত্রে। আমরা মানে যেমন আমাদের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেক অ্যালার্জি ছিল তাদের, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের কিছুটা মানে ছিল না, কুচো ভাব ছিল, যেমন বিশেষ করে সামরিক সম্পর্কটা নিয়ে। মার্কিন পশ্চিমা দেশগুলোর সাথে ছিল, আবার পাকিস্তানের কথা তো আমি বাদই দিলাম। তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ আবার সে আগের মতো কিছুটা মানে এগুলো ঠিক করার চেষ্টা করছে। তার কারণ আমাদের নিরাপত্তা ছত্রছায়া দরকার। বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু আমরা বসে আছি কিন্তু এমন একটা জায়গায়, বঙ্গোপসাগর বা এই এলাকাটায়, এখানে হচ্ছে এটা হচ্ছে চোকিং পয়েন্ট বঙ্গোপসাগর এলাকায়। বাংলাদেশ নিজে কোনো ক্রাইসিস তৈরি করেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু ক্রাইসিসের মধ্যে বসে আছে। একদিকে আপনার রোহিঙ্গা ইস্যু নিয়ে বসে আছে, আরেকদিকে হচ্ছে এই যে বিভিন্ন রকমের যে অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে বসে আছে। এই এলাকায় যেগুলো বার্মা অ্যাক্টের জন্য যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়েও বাংলাদেশ একটা মানে ঘেরাটোপের মধ্যে পড়ে গেছে। এখন বাংলাদেশ চাইছে যে এর থেকে আমি বেরিয়ে নিজেকে যতটুকু পারি সংহত করি। এখন আপনি বাংলাদেশ তো এত জিনিসপত্র কিনতে পারবে না, চাইলেই 1000 ট্যাঙ্ক, 500 যুদ্ধ বিমান, এরকম এগুলো হচ্ছে অলিক কল্পনা। এগুলো কেনার মতো সামর্থ্য আমাদের হয়তো নেই, বা আমাদের সেই জায়গাটাও এটা পারমিট করে না। কিন্তু যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের মানে বন্ধু যে রাষ্ট্রগুলো আছে, বৃহৎ যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোর সাথে আমরা মানে একটা সমঝোতার মধ্যে, জোটবদ্ধতার মধ্যে যাওয়ার চেষ্টা করছি। তাদের ছত্রছায়া আমব্রেলা নেওয়ার চেষ্টা করছি, যেটা জেনারেল জিয়াউর রহমান নিয়েছিলেন এবং জেনারেল এরশাদও এটা ফলো করেছিলেন। জেনারেল জিয়া কি করেছিলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং মুসলিম বিশ্বের সাথে আমাদের সামরিক সক্ষতাটা বাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য আমরা কিন্তু খুব দ্রুত আমাদের সশস্ত্র বাহিনীকে শুধু বৃদ্ধি করতে পারিনি, আমরা নিরাপত্তার ছত্রছায়া পেয়েছিলাম। এখন ভারত সবসময় চায় যে না, আমরা যেন এটা থেকে বাইরে থাকি, আমরা যেন মার্কিন বলয়ের থেকে বাইরে থাকি, চীনা বলয় থেকে বাইরে থাকি, মুসলিম বলয় তো আছে, এটার থেকে যেন আমরা দূরে থাকি, যাতে ওদের যে পররাষ্ট্রনীতিটা আছে এটা যেন পুরোপুরি একটা পরিপূরক পররাষ্ট্রনীতি বাংলাদেশ ফলো করতে পারে। এখন আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, তাহলে আপনি ওরা কি করবে? ওরা তো বসে থাকবে না, ওরা ওদের প্রেশার ট্যাকটিক্স আপনি ফলো করছে। একদিকে আপনার এদিকে পুশিং করছে, দেখেন আমাদের মানে ইতিহাসে সবচেয়ে বেশি বিজিবিকে আমাদেরকে মোতায়েন করতে হচ্ছে বর্ডারে, সাথে আনসার বিজিবি মানে ভিডিবিকেও নামাতে হচ্ছে, আর আমাদের গ্রামবাসী তো আছেই। হ্যাঁ, এখানে একই সাথে আপনি দেখেন বাংলাদেশে তারা কিন্তু আবার অভ্যন্তরীণ ক্ষেত্রে নিষিদ্ধ কোনো একটা সংগঠনের লোকজনকে নামিয়ে দিচ্ছে একই সাথে। এটা আপনি বলবেন যে বিচ্ছিন্ন ঘটনা না, এটার পিছনে একটা বিগার পিকচার থাকতে পারে। বিগার পিকচারটা হচ্ছে ওই ভূকৌশলগত স্বার্থ,
আপনার জিও স্ট্র্যাটেজিক যে স্বার্থটা ওটা হচ্ছে মেইন। ওদের সিগন্যালটা হচ্ছে তুমি এখান থেকে সরে আসো। তুমি সরে আসলে, তুমি যদি আমার মতো আমার নিয়মে চলো, তাহলে আমি তোমাকে কিছু করব না। তুমি আর একটু ব্যর্থ হলে তাহলে আমি তোমার সাথে কিন্তু এভাবে আচরণ করব। এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশ তো আপনার ছোট রাষ্ট্র হলো, 3 দিকে ভারত ঘেরা হলেও বাংলাদেশ তো এই এলাকার মানে আপনার সাম্যাবস্থা বা যেটাকে ইংরেজিতে বলে ব্যালেন্স অফ পাওয়ার, মানে আপনার একটা মিনিমাম ডেটারেন্স, আমাদের ন্যূনতম সাম্যাবস্থা আমাদের রক্ষা করা দরকার। আমাদের সেটা আপনার কূটনীতি দিয়ে হোক, আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি দিয়ে হোক, আমাদের জনগণ সশস্ত্র বাহিনীর মৈত্রীর মাধ্যমে হোক, আমাদের রক্ষা করতে হবে। কিন্তু ভারত এটা কখনো চায় না। কিন্তু এটা কিন্তু ভারতের জন্যও ভালো। ভালো কেন? বাংলাদেশে যদি স্থিতিশীলতা থাকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যদি ওয়েল ট্রেন্ড হয়, ভালো অস্ত্রশস্ত্র থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের এই অঞ্চলটা আপনার নিরাপদ থাকে। এই নিরাপদ থাকলে তাদের জন্য সুবিধা। কিন্তু তারা এটা কি কারণে যেন মানে ওদিকে মানে ধরেন ওরা মনে করে যে পাকিস্তান আছে, এদিকে যদি আরেকটি এরকম কিছু রাষ্ট্র দাঁড়িয়ে যায়, এরকম কিছু নীতিমালা দাঁড়িয়ে যায়, এই ভয়টাতে তারা থাকে। আমি মনে করি তাদের এটাতে ভয় পাওয়ার কিছু নাই। কেন? আপনি ধরেন আমাদের যদি আমরা মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট আনবো, তো আমাদের সেনাপ্রধান কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের যেহেতু মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট ছিল না, সেই কারণে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে ঠেকাতে পারিনি, এক্সোডাসটাকে ঠেকাতে পারিনি। তা নাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু মায়ানমারের সাথে একটা সংঘর্ষ বা আপনি বলতে পারেন কনভেনশনাল ওয়ারফেয়ারে যাওয়ার সক্ষমতা আমাদের সশস্ত্র বাহিনীর আছে, কিন্তু মাল্টি রোল ফাইটার আমাদের ছিল না, মায়ানমারের যেটা ছিল। এখন আমরা যদি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট চীন থেকে আনি বা পাকিস্তান থেকে আনি বা ইউরোপ থেকে আনি, ইউরো ফাইটার, আমরা কয়টা আনতে পারবো? 2 স্কোয়াড্রন, ধরেন সব মিলে 24টা বা 36টাই। তা 36টা দিয়ে কি আমরা ভারতের কোনো ক্ষতি করতে পারবো? ক্ষতি তো করতে পারবো না। আমরা আমাদের মায়ানমারের সাথে আমাদের একটা ব্যালেন্স থাকবে, কিন্তু আমাদের যেটা হবে, আমাদের সক্ষমতাটা বাড়বে। আর ভারত এটাকেও চায় না। এই ইকুয়েশনগুলো যদি আপনি একসাথে দেখেন, দেখবেন যে একসাথে এরা শুরু করেছে এরকম। তার কারণ প্রধানমন্ত্রী এই যে যিনি এসছেন এখন একটা নির্বাচনের মাধ্যমে, মানে এখানে ভারত আশা করেছিল যে হয়তো বিএনপি এসে মানে সবকিছু উল্টে দিবে, আবার আগের জায়গায় নিয়ে আসবে, যেটা আওয়ামী লীগ আমলে তারা পেয়ে এসছিল। যেমন ট্রান্সশিপমেন্টগুলো প্রায় বিনা পয়সায় পাচ্ছিল, মানে কলকাতা থেকে আগরতলা বা সিলেট যে লরি বা গাড়িগুলো যাচ্ছিল বা ট্রেন যাচ্ছিল, সেরকম সুবিধা তারা পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই মানে যেই সরকারটি এসছে, বিএনপি সরকার, তারাও জনগণের দ্বারা নির্বাচিত, সুতরাং জনগণের সেন্টিমেন্টকে তাদেরকে গুরুত্ব দিতে হয় এবং তারা এটাকে রয়েস হয়ে দেখছে। তারা তাদের বিভিন্ন ইকুয়েশনকে সামনে নিয়ে আসছে। এখন আপনি যদি পুশিনের কথাই বলেন, যে ওখানে ওরা বলছে যে বাংলাদেশের এই অবৈধ অভিবাসীরা আছে, মানে আছে, লোকজন আছে। তো বাংলাদেশ থেকে তো আসলে একটি দলের হাজার হাজার নেতাকর্মীরা যারা মানবতা বিরোধী অপরাধে দুষ্ট, তারা ওখানে আছে। তো ওনাদেরকে ওরা ফেরত পাঠিয়ে দিলে কিন্তু জিনিসটা খারাপ হয় না। আমি বলবো যে ওদেরকে তারা ফেরত পাঠিয়ে দিতে পারে এবং বাংলাদেশ সরকার আমার মনে হয় সাদরে তাদেরকে গ্রহণ করবে, কিন্তু সেটা কিন্তু তারা করবে, তা করছে না।